ঋণের পুকুর নিয়ে এমপি হইতে যাচ্ছে, আপনি নিশ্চিত থাকেন 5 বছর যদি থেকে ওই পুকুরটা ভরাট কইরা মহাসাগর বানাবে। না পুকুরটা ভরাট করে ফেলবে, ওই ঋণের পুকুরটা ভরাট কইরা অনেক উঁচু করে ফেলবে। পত্রিকালারা জানে না, তারা লিখে বলতে পারে না তো নির্বাচনের অযোগ্য, এবং নির্বাচন কমিশন কিভাবে হজম করলো, কিভাবে অ্যালাউ করলো। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, এই বাংলাদেশে যখন যে ক্ষমতায় থাকে তার দল চাঁদাবাজি করে, এক দল ক্ষমতায় আরেক দল চাঁদাবাজি করে, এই নজির নাই। ওই দ্বিতীয় ব্যক্তি বলছেন যে প্রশাসনও নাকি এর ভিতরে ইনভলভ। আপনি আমাকে বলেন, প্রশাসন চাঁদা তুলে দলীয় নেতাদের কর্মীকে ভাগ দেয়, নাকি নেতা কর্মীরা চাঁদা তুলে প্রশাসনকে ভাগ দেয়? ওই 3টে স্টেক হোল্ডারের কাছে রাজনীতি জিম্মি। ভোটের মাঠে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, আমি কোনো ভোটের বক্তৃতা দেখছি না, আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত লড়াই। সরকার থেকে বার্তা যাবে মানে কি, ক্ষমতায় গেলে তো যাকে প্রশ্ন করে উনিই সরকার প্রধান হবেন। সুতরাং সিম্পল উত্তর আসা উচিত ছিল, জাস্ট চাঁদাবাজি বন্ধ হবে। 1971 সালের যুদ্ধ অপরাধী, একে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে এই মাঠে। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেন তখন এদেরকে সাথে নিয়ে আন্দোলন করছে। তো স্বাধীনতা বিরোধী লোক নিয়ে যদি আপনি আন্দোলন করতে পারেন এরশাদের বিরুদ্ধে, সে তো স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না। এরশাদ, কথার কথা বলছি আমি, আন্দোলনের সময় তারা লাগছে। আবার কোনো দল তারা ক্ষমতায় নিয়ে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। আপনি এখন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে এটা কি গ্রহণযোগ্য? এটা কি মানুষ দেখে না? আমাদের গণমাধ্যমগুলো সবসময় সরকারের তোষণ করে, কারণ তাকে তো ব্যবসাটা করতে হবে। এখন তার অনেক ব্যবসা, অনেকে গার্মেন্টসের ব্যবসা, অনেকে জমির ব্যবসা, মাটির ব্যবসা, অনেক ব্যবসা, এবং এই সমস্ত ব্যবসার মধ্যে নানা ধরনের জটিলতাও কিন্তু আছে। আর সরকার চাইলে জটিলতা না থাকলেও তাদেরকে বিপদে ফেলতে পারে। যে কারণে কোনো গণমাধ্যমে সরকারের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে চায় না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম লেভেলের নেতায় যদি এই কথাটা বলে থাকে জামাতের পক্ষ থেকে, সেটা তো আরেক দলের একেবারে টপ লেভেলের নেতা যেভাবে বলছে, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে এটা বললেই আপনি জামাতের ফেভার করতেছেন বলে মানুষে বলবে। ফ্যামিলি কার্ড মানে কি? ইন ক্যাশ অর কাইন্ড। জগতে মানুষ টাকা এবং ক্যাশ এবং কাইন্ড খোঁজে। এটা হলো জগৎ মানে দুনিয়া, আর বেহেশত মানে আখেরাত। তাহলে তো ভালো, দুই দল তো তাই দিচ্ছে, এক দল দিচ্ছে দুনিয়া, আরেক দল দিচ্ছে আখেরাত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা এখন তুঙ্গে। দলীয় প্রধান থেকে কেন্দ্রীয় নেতারা ছুটে বেড়াচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। ভোটারদের মন জয় করার জন্য নানা প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কথার লড়াই। এক কথায় বলা যায়, নির্বাচনের মাঠ এখন জমজমাট। তারপরও কারো কারো শঙ্কা, নির্বাচন হবে তো? গণভোটের প্রচারণার পথ ও পদ্ধতি নিয়ে আছে নানা আলাপ। ডাক্তার শফিক, জামাতে ইসলামীর আমির, এবং তিনি এখন 11 দলীয় জোটের প্রধান বলা যায়। তিনি রংপুর সফর করেছেন এবং খুলনা বিভাগে এখন অবস্থান করছেন, সফর করছেন। তার বক্তব্যের মূল উপজীব্য কি দেখছেন? তিনি কি তার প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন কিনা, তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার জোটের মূল প্রতিপাদ্য কি দেখছেন? ধন্যবাদ আপনাকে আর আমার বিশিষ্ট সহ-আলোচক মাসুদ কামাল ভাই, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, নির্বাচনের মাঠে যত বক্তব্য আপনি দেন সেটা হলো আপনি ভোট ক্যাচিং স্পিচ। আপনি ভোট কিভাবে নেবেন, এটাই হতে পারে আপনার একমাত্র কৌশল, আপনি ভোটটা কিভাবে নেবেন। পাশাপাশি আমরা যারা এখানে আলোচক আছি, আমি আলোচক, মাসুদ কামাল ভাই আলোচক, অনেকেই আলোচনা করে, তাদের এই বক্তব্য থেকে আমরা আলোচনা করব, এটি তো কাজ। এখন তারা যে বক্তব্য দিচ্ছেন তার আলোকে আমরা যদি এখানে আলোচনা করতে বসি, ব্যক্তি আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি এমন কোনো আলোচনার বিষয় পাই নাই যেটা এখানে বসে আমি আলোচনা করতে পারি। আর যদি করি তাহলে দেখা যাবে যে আপনি নিন্দা পাবেন। ভোটের মাঠে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, আমি কোনো ভোটের বক্তৃতা দেখছি না, আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত লড়াই। বিএনপি জামাত লড়াই, এটা কি কথার লড়াই? এখন তো কথার লড়াই হচ্ছে, আমি তো মঞ্চে দেখতেছি কথার লড়াই। যেমন ধরেন আপনি মঞ্চে উঠে কেউ বেহেশতের টিকিট দিচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের কোনো দায়িত্বশীল আমির বলছি কিনা আমি জানি না, বাট এই কথাটা বাজারে প্রচলিত আছে যে তারা বেহেশত দিবে।
এই যে একটা কথা ভেস্ত দিবে, মানে আমি নির্বাচনের মাঠে এটা যায়। আবার যদি আপনি উল্টা দিকে আসেন, আপনি ধরেন ফ্যামিলি কার্ড দিবেন, মানে এটা কি এক ধরনের প্রতিশ্রুতি? মানে এগুলা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি ভোট কিভাবে নেবেন, এক। দুই নম্বর, ফ্যামিলি কার্ডটা বিএনপির কেন্দ্রের প্রচারণার অংশ, তাদের সিদ্ধান্তের অংশ যে তারা ফ্যামিলি কার্ড দিবেন। ঠিক আছে, family কিন্তু জান্নাতে যাওয়ার বিষয়টা কিন্তু জামাতের কেন্দ্র থেকে বা কেন্দ্রীয় নেতা বা জামাতের আমির তাদের কারো কাছ থেকে কিন্তু আসেনি, এই লেভেল থেকে আসে নাই। কিন্তু এটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে তাতে মনে হয় টপ লেভেল বলছে। তো মনে করেন একটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম লেভেলের নেতায় যদি এই কথাটা বলে থাকে জামাতের পক্ষ থেকে, সেটা তো আরেক দলের একেবারে টপ লেভেলের নেতা যেভাবে বলছে, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে এটা বললেই আপনি জামাতের ফেভার করতেছেন বলে মানুষে বলবে। আমরা আলোচনার বিষয়, আপনি যদি ফ্যামিলি কার্ড ধরেন, সেটা কি? সেটা তো জগৎ। ফ্যামিলি কার্ড মানে কি? ইন ক্যাশ অর কাইন্ড। জগতে মানুষ টাকা এবং ক্যাশ এবং কাইন্ড খোঁজে, এটা হলো জগৎ মানে দুনিয়া, আর বেহেশত মানে আখেরাত। তাহলে তো ভালো, দুই দল তো তাই দিচ্ছে, এক দল দিচ্ছে দুনিয়া, আরেক দল দিচ্ছে আখেরাত। মানে এরকম তো আমরা পাইনি এর আগে, এইটা আমার কাছে মনে হইতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখলাম চিটাং একটা প্রশ্ন করলো আমাদের তারেক রহমান সাহেবকে, যে তারা কিছু একজনের উদ্যোক্তা প্রশ্ন করলো যে আমরা যখন কোনো বিল্ডিং করতে যাই বা ব্যবসা বাণিজ্য করতে যাই, আমরা চাঁদাবাজির মুখোমুখি হই, এটা বন্ধ হবে কিনা। সেখানে উনি জবাবটা দিয়েছেন এরকম যে আমরা যেই প্ল্যান করি না কেন, কোনো ইস্যুই সাকসেসফুল হয় না। তারপরে বলা হচ্ছে যে সরকার থেকে একটা বার্তা যাবে। বিষয়টা কিন্তু এখানে নয়, সরকারে যাবেন কে? সরকারে যাবেন, আজকে যদি আমি তর্কের খাতিরে বলি, হয় তারেক রহমান সাহেব, নয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার প্রশ্ন যার কাছে আসবে, সরকার থেকে বার্তা যাবে মানে কি? ক্ষমতায় গেলে তো যাকে প্রশ্ন করে উনিই সরকার প্রধান হবেন। সুতরাং সিম্পল উত্তর আসা উচিত ছিল জাস্ট চাঁদাবাজি বন্ধ হবে। কথাটা উচিত ছিল তাই। কারণ কেন সেটা বলবেন কেন? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, এই বাংলাদেশে যখন যে ক্ষমতায় থাকে তার দল চাঁদাবাজি করে। এক দল ক্ষমতায় আরেক দল চাঁদাবাজি করে, এই নজির নাই। তাহলে আপনাকে দলীয়ভাবে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে, দলীয়ভাবে। সুতরাং পরিষ্কার যে এই দল চাঁদাবাজি সমর্থন করে না এবং বন্ধ করে, এক। দুই, একই প্রশ্ন আরেকজন নেতাকে বলছে, নামটা বললাম না, তার অনুষ্ঠানে সে তখন বলতেছে চাঁদাবাজি, মাদক, এইসব বিষয় একটা ঐক্যবদ্ধভাবে কিছু করতে হবে। মানে কংক্রিট জবাব কারো নাই যে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে। এই যে প্রশ্নের উত্তরটা সরাসরি নাই, এটা আমার কাছে দুঃখজনক, এক নম্বর। দুই নম্বর, ওই দ্বিতীয় ব্যক্তি বলছেন যে প্রশাসনও নাকি এর ভিতরে ইনভলভ। আপনি আমাকে বলেন, প্রশাসন চাঁদা তুলে দলীয় নেতাদের কর্মীকে ভাগ দেয়, নাকি নেতা কর্মীরা চাঁদা তুলে প্রশাসনকে ভাগ দেয়? বিষয়গুলো খুব সিম্পল। সুতরাং এই চাঁদাবাজির প্রশ্নটা আসলো যখন, এবং এই প্রশ্নের উত্তরটা সরাসরি আসা উচিত ছিল, ইয়েস, আমরা যদি ক্ষমতায় যাই, আমরা নিশ্চিত করে বলে দিচ্ছি আমার দলীয়ভাবে চাঁদাবাজির প্রশ্নই ওঠে না, এই দেশের মানুষ শান্তি, অন্তত এই চাঁদাবাজির বাড়তি ঝামেলা নেবে না। তার সাথে আপনি দুর্নীতি, এইটা সেটা পেঁচায় গোছায় কিছু কথা বলে দিয়েছেন, ডাইরেক্ট এই উত্তরটা আসে নাই। আমি ঠিক জানি না উত্তরটা আসলো না কেন। তৃতীয় কথা হচ্ছে, আমরা এখন এই মুহূর্তে কি চাই? যেমন ধরুন ফ্যামিলি কার্ড দিবেন আপনি, 2,500 টাকা করে বাজেট, আপনি 4 কোটি কার্ড করবেন, কত টাকা লাগবে? সেই টাকাটার পরিষ্কার কংক্রিট আসতে হবে, আমরা টাকাটা পাবো কোত্থেকে? ফর আওয়ার স্যাটিসফ্যাকশন, যে ইয়েস, এই খাত থেকে টাকা উনি আনতে পারবেন। তারপরে অর্থনীতি, আমাদের ভঙ্গুর অর্থনীতি, যা কিছু হয়েছে ইউনূস সাহেব আসার পর যতটুকু হয়েছে, এটা রিকভার কিভাবে করব? বিদেশে পাচার হওয়ার টাকা উদ্ধার করব কিনা? উন্নয়নের নামে যে কথাটা হয়েছে সেটা খুব কম লোকে ব্যবহার করে, এরকম কথা বলা হচ্ছে। এটা কিন্তু মেইন কথা না। মেইন কথা তো উন্নয়নের নামে যে দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতির বিচারটা করা হবে কিনা। কেউ কেউ বলছেন দায়িত্বশীল নেতা যে গত 16 বছরে অনেক লুট হয়েছে, অনেক সম্পদ লুট হয়েছে। এটা তো একটা সিম্পল কথা, লুট হয়েছে। ওটা মাসুদ কামাল বলে, রাজ্জাকি বলে, আপনি বলেন, XYZ সবাই বলে। তার পরের লাইনগুলা কোথায়? এই যে লুট হয়েছে সেটার জন্য বিচার হবে, এই লুট করে যে টাকা বাইরে পাচার করে থাকে সেটা ফেরত আনা হবে। উই ওয়ান্ট দ্যাট কমিটমেন্ট। আমরা কিন্তু সেটা পাচ্ছি না সম্ভাব্য যারা ক্ষমতায় যাবেন তাদের কাছ থেকে। আমরা প্রত্যাশা করি এই ধরনের বক্তব্য। একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, জামাতের আমির বারবার বলছেন যে চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে আগামী নির্বাচনে ভোটাররা।
একই সাথে তিনি বলছেন যে বস্তা পচা রাজনীতিকে দূরে ফেলে দিতে হবে। এগুলি কি বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলছেন কিনা? আবার বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আবার সুপ্ত সুপ্ত বললেন, তিনি আবার বললেন যে মানুষ 1971 সালে যাদেরকে দেখেছে মানুষ নতুন করে আবার তাদেরকে দেখতে চায় না। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে দাঁড়িপাল্লার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে মানুষ ভোট দিবে না। সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আমি আপনার একটা কথা বলি যে আগামী নির্বাচন যে যাই বলুক, আগামী নির্বাচনে মূল ইস্যু দাঁড়াবে দুর্নীতি। মূল ইস্যু এদেশের মানুষের কাছে আপনি আলাপ করে দেখতে পারেন। আপনাদের অফিসটা কারণ বাজারে যে আপনি যে ফুটপাতে যারা দোকান নিয়ে বসে, মাটিতে যারা ফ্লোরে বসে, সবজি যারা বসে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের মূল ইস্যু দুর্নীতি। প্রত্যেকটা দোকানের সামান্য ফুটপাতে বসে এদেরকে প্রতিদিন দিতে হয় 200 থেকে 300 টাকা। তাহলে এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কারা? বিএনপি সোচ্চার কারা নাকি এটা জামাত? না, মুখে সবাই সোচ্চার। আওয়ামী লীগ যে 17 বছর ছিল, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন তো, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমার। জিরো মানে কি বলেছে? জিরোর আগে কয়টা অক্ষর আছে এটা হলো ইম্পর্টেন্ট। জিরোর আগে কি 7 না 8 এটা হলো ডিপেন্ড করে। 8 থাকলে 80% টলারেন্স, মানে 80% করো, বাকিটা আমি আটকাবো। কাজে ওগুলি কোনো বিষয় নেই, কি বলে না বলে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কে করে। আপনি বলেন এই বাজার থেকে, এই কারণ বাজার থেকে আমরা তো নিউজ পড়েছি যে আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন নাকি প্রতি রাতে 1.5 কোটি টাকা এখান থেকে উনি পেতেন। উনি 1.5 কোটি টাকা পেতেন, যারা তুলতো তারা নিজেরা কিছু রাখতো না, অবশ্যই রাখতো। এবং যারা রাখতো সে অঙ্কটা কত, সে অঙ্কটা এর চেয়ে অনেক বেশি। আবার তারপরে এটা যে সবজিটা এখানে আসতো, ট্রাকগুলি যে আসে রাস্তায় 20-25 জায়গায় তারা চাঁদা দিয়ে আসে, যে কারণে কি হয় 20 টাকার সবজি ঢাকায় আসতে আসতে 40 টাকা হয়ে যায়, 50 টাকা হয়ে যায়। এবং এই টাকাটা কে দেয়? আমি আপনি দিই, যারা অনেকে প্রান্তিক ক্রেতা তারা দিই। এখন এই চাঁদাটা কে তুলে? আগে তুলতো মনে করেন আসাদুজ্জামান কামাল সাহেবের অনুগ্রহে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই যে তুলতো। এখনও কি তারা তুলে? তারা তুলে না। তাহলে এখন কে ওটা রিপ্লেস করছে? কি কেউ না কেউ তো করছে। তারা কি কোনো রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া করতে পারছে? পারে নাই। তাহলে তারা যদি করে থাকে, এখন তার এই মুহূর্তে তো কোনো রাজনৈতিক দলও নাই, মানে ক্ষমতায় তো নাই, তাহলে কারা তুলতেছে? তাহলে বলবেন যে হ্যাঁ যারা সরকার চালায় তারা যে সমস্ত রাজনৈতিক দলকে প্রশ্রয় দেয় তারাই করতেছে। এখন কোন মূল রাজনৈতিক দল কে এখন মানে সরকারের প্রশ্রয় পেতে পারে? বিএনপি পেতে পারে, জামাত পেতে পারে, এনসিপি পেতে পারে, এরাই তো পেতে পারে, এরাই তো। এখন যদি একটা আসে তাহলে যে কোনো একটা হবে, সেটা কোনটা? এখন আপনি বড় জিজ্ঞাসা করেন যে চাঁদা তোমার কাছ থেকে কে তুলে? ওরা তো সবাইকে চিনে, কিন্তু যারা দেয় তারা কিন্তু চিনে। এটা কিন্তু খুঁজে বের করা কিন্তু বাড়ি চালান দেওয়ার মতো ব্যাপার না, এমনি যে কেউ জানে। তো তাদেরকে জিজ্ঞাসা করলেই হয় এই চাঁদাটা কে তুলে। নাম তো পরিচিত, ওই লোকগুলিকে চিনেন। কারণ বাজারে যে চাঁদা ওঠায় সে তবে ইলেকশনও করে তো রে ভাই, দেখতেছি তো। তো এখন বিষয়টা হলো কি, এই লোকগুলি যখন ক্ষমতায় যাবে তখন তারা আরও বেপরোয়া হবে। এখন আমি এই জন্যই বলি এবার নির্বাচনে এই যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটাই হবে মূল ইস্যু। দেখেন একটা কথা বললাম। আর চেতনার পেতনা, এই 24-এ চেতনা, 71-এ চেতনা, এটা মানুষের মনে আছে, কিন্তু আগে হলো যে গায়ে তো সইতে হবে। দুর্নীতি করলে ঝামেলা তো আমরা সাধারণ মানুষ পড়ি। সাধারণ মানুষ আর দুর্নীতিবাজকে দেখতে চায় না। মানুষ তো দেখেছে দুর্নীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ কিন্তু তারা আওয়ামী লীগ আমলে দেখেছে। একজন লোক ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে বাইরে, ব্যাংক লুটপাট করতেছে, কেউ কিছু বলতেছে না। এই দুর্নীতি আমাদের দেখা শেষ। কাজে দুর্নীতি আর দেখতে চাই না। এখন দুর্নীতি কে করবে না সবাই মুখে বলবে আমি দুর্নীতি করি না, সব চুরি বলে আমি চুরি করি না। কিন্তু তাহলে চুরি হয় কেন? তাহলে কেউ না কেউ তো করে রে ভাই। কারা করে এটা আমরা হয়তো মুখে বলতে পারবো না, বললে আমাকে ধরবে, তুমি প্রমাণ করো। প্রমাণ করা কঠিন, কিন্তু আমি তো জানি কে চুরি করে। প্রমাণ যে করতে পারবে সেও চুরি করে, প্রমাণ করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেও ওই চুরির ভাগ পায়। কাজে ওইটা হয় না। কিন্তু মানুষ কিন্তু জানে, মানুষ কিন্তু বোঝে। মানুষ যে বোঝে এটা নির্বাচনের দিন বুঝবেন। কিভাবে বুঝবো আমরা আবু হানা রাজ্জাকি? না, কিভাবে বুঝবেন মানে এটা হয়তো মাসুদ ভাই বলছে যে ভোটের মাধ্যমে জাজমেন্ট দিবেন। এই
ভোটের মাধ্যমে জাজমেন্ট দেবেন, এটা আমি মনে করি এইটাই বলতে চাইছেন উনি। কিন্তু ভোটের মাধ্যমে যে জাজমেন্ট দিবেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি কতগুলো জিনিস দেখেন, অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা হয়তো তর্কের খাতিরে বলি, এবং আমাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়া, আমলা, এবং আপনি যদি ধরেন কর্পোরেট বলতে আমি বড় ব্যবসায়ীদেরকে বলছি, এই তিনটে স্টেক হোল্ডার কিন্তু একটা মারাত্মক ব্যাপার বাংলাদেশে। এই তিনটে স্টেক হোল্ডার যাকে ফেভার করে, এই তিনটে স্টেক হোল্ডারের চাবিকাঠি হয় মানে রাজনীতিবিদদের কিন্তু নিজস্ব কোনো সে নাই। কেন আমি বলি, আমি অন্য দলের কথা বলবো না, যে দুইটা দল ক্ষমতায় ছিল বাই রোটেশন, তাদের মধ্যে 85% লোক বেকার। 85% লোক যখন বেকার হয় তখন তারা চলে কিভাবে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেই আলোচনায় যাচ্ছি না। আবার দেখেন, যেই মিডিয়া শেখ হাসিনা যতদিন ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, বেগম খালেদা জিয়া বলেন, জিয়া বলেন, তারেক রহমান বলেন, এমন কোনো ন্যাক্কারজনক বিষয় নাই তাদের সম্পর্কে লেখে নাই। আজকে আবার তাদের সম্পর্কে জাস্ট রিভার্স তারা হয়ে গেছে, যেটা শফিক রহমান কয়েকদিন আগে বলছে যে এই যে দ্বিচারিতা, এই যে বৈশিষ্ট্য, এই যে উল্টায় যাওয়ার পর রাজনীতিবিদরা সেটাকে লুফে নেয়, তার মানে রাজনীতিবিদদের কোনো সে নাই। ওই তিনটে স্টেক হোল্ডারের কাছে রাজনীতিবিদরা জিম্মি। সুতরাং এটা একটা কঠিন জায়গা। কেন বলছি কথাটা, 1971 সালের যুদ্ধ অপরাধী, একে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে এই মাঠে। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেন তখন এদেরকে সাথে নিয়ে আন্দোলন করছে। তো স্বাধীনতা বিরোধী লোক নিয়ে যদি আপনি আন্দোলন করতে পারেন এরশাদের বিরুদ্ধে, সে তো স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না। এরশাদ কথার কথা বলছি আমি, আন্দোলনের সময় তারা লাগছে। আবার কোনো দল তারা ক্ষমতায় নিয়ে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। আপনি এখন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে এটা কি গ্রহণযোগ্য? এটা কি মানুষ দেখে না? আমি বলছি আপনি এখন গন্ধ পাইলে হবে না, তো আপনি তো মন্ত্রী বানাইছিলেন। তো এই যে বিষয়গুলা, আমি এটাও বাদ দিলাম। তারপর আসেন আপনি একাধিক নাগরিকত্ব নেওয়ার যে ফর্ম ফিল আপ করার জায়গাটা গ্যাপটা পূরণ করে নাই বহু নমিনেশন পেপার, প্লাস ঋণ খেলাপি মানে কীরকম, এমন যদি হইতো 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঋণ টান, হাজার করে 600 কোটি টাকা, মানে ঋণের পুকুর নিয়ে এমপি হইতে যাচ্ছে। আপনি নিশ্চিত থাকেন 5 বছর যদি থেকে ওই পুকুরটা ভরাট কইরে মহাসাগর বানাবে, না পুকুরটা ভরাট করে ফেলবে, ওই ঋণের পুকুরটা ভরাট কইরে অনেক উঁচু করে ফেলবে। তা আপনি একটা রাষ্ট্র যখন নীরব দর্শকের ভূমিকায় বৈশাখ, দলই বা কীভাবে নমিনেশন দিল, তার মানে ইট ইজ অ্যালাউড যে আসো তারপরে করবো। তা না হলে আপনি আমাকে বলেন, আপনি এই ঋণ খেলাপিকে নমিনেশন কেন দিবেন? ডাবল নাগরিকত্ব, ডাবল নাগরিকত্ব মানে তার এনি টাইম হি ক্যান লিভ, কোনো কিচ্ছু লাগবে না, আপনার রাত্রেবেলা চলে গেলাম, জাস্ট টিকিট পেলেই হবে। টিকিট কোনো বিষয় না, টিকিট আপনি কিনবেন, এক্সপায়ার হলে কিচ্ছু আসা যায় না এদের। কারণ এই হাজার কোটি টাকার ঋণ খেলাপি, এতে এভরিডে একটা করে টিকিট নষ্ট হলে কি হয়? কিচ্ছু যায় না। আমরাও তো জার্নি করি, একটা করে টিকিট এভরিডে নষ্ট হলে কি হয়? কিছুই হবে। এক বছরে 365 লাখ টাকা যাবে, নয় 730 কোটি টাকা, 30 লক্ষ টাকা যাবে, 7 কোটি। আমি তো 1000 কোটি টাকার ডিফল্টার। তো আপনি পরিষ্কার ডিফল্টার যখন নিয়ে যাচ্ছেন নির্বাচনে, এবং কেউ কোনো কথা বলতেছে না, পত্রিকাওয়ালারা জানে না, তারা লিখে বলতে পারে না তো নির্বাচনের অযোগ্য, এবং নির্বাচন কমিশন কিভাবে হজম করলো, কিভাবে অ্যালাউ করলো। 2, চিবিয়ে দায়িত্বশীল বহু লোক এই টকশোতে এসে বলছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট হয় না। তো আপনি নির্বাচন কমিশন কি জন্য চিঠি দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না? ওইখানে কি আপনার এসপি লাগতো? ওইখানে আপনার ইউএনও লাগতো? আপনার টিএনও লাগতো? আপনি বন্ধ করলেন কেন? কার ইশারায়, কার ইঙ্গিতে? তার মানে কি? এবং সেখানে চিঠিতে কি বলছেন উনি বলছেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপরে যাতে প্রভাব বিস্তার না করে সেই জন্য বন্ধ করছেন। তার মানে ওই নির্বাচনের ইম্প্যাক্ট আছে। তাহলে আপনি যে নির্বাচনটা বন্ধ করে দিলেন, একেবারে আপনার কোনো রাইটই নাই, কোনো অধিকারই নাই। ও মানে নির্বাচন শব্দ লেখা থাকলে এটার মালিক আপনি। কিন্তু সেটা তো হাইকোর্ট পর্যন্ত গেল। সেটা আমি হাইকোর্ট পর্যন্ত যাব না। আমি প্রথম আসেন এইখানে হাইকোর্টে গেছে, হাইকোর্টে স্টে করে দিছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কারণ হাইকোর্ট সে যা মনে করছে তাই দিছে, সে একটা বিচার বিভাগে আছে। কিন্তু আপনি দিলেন কিভাবে? আপনি এই ঋণ খেলাপিদেরকে অ্যালাউ করলেন কিভাবে? আপনি ডুয়েল সিটিজেন যাদের ফর্মটা ফিল আপ করেন এই ঘরটা, আপনি অ্যালাউ করলেন কিভাবে? তাহলে আমি এই নির্বাচন নিয়ে আমি কি মনে করব? ওকে, চমৎকার আলোচনা রাজ্জাকি। আমি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে যাই। রাজ্জাকি ভাই যেটা বললো যে গণমাধ্যম, তারপরে কর্পোরেট হাউস, এগুলি হলো মানে রাজনীতিকে একদিকে
মানে হেলন করিয়ে দেয়, মানে হেলে পড়ে, তা রাজনীতিবিদরা আবার এদিকে হেলে পড়ে, অর্থাৎ একটা নেক্সাসের কথা বললো। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমগুলো রাজনৈতিক দলকে সঠিক কাভারেজটা দিচ্ছে কিনা, সমান কাভারেজ বা যার যতটুকু প্রাপ্য সেই কাভারেজটা দিচ্ছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গেছে গণমাধ্যম, বা যেই দল বা যেই জোট যেইটুকু কাভারেজ পাওয়ার কথা সেইটুকু দিচ্ছে, নাকি গণমাধ্যম আবার একদিকে ঝুলে পড়ছে? শুনেন, পৃথিবীর কোনো দেশেই গণমাধ্যম একদম ইঞ্চি মেপে কভারেজ দেয় না। গণমাধ্যমগুলোরও একটা রাজনীতি থাকে। এটা আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় এক একটা দলকে এক একটা গণমাধ্যম সাপোর্ট করে। ওটা তাদের একটা পলিসি আছে, তারা সেই সেটা তো policy অনুযায়ী কাজ প্রকাশ্য করে। পলিসি। প্রকাশ্য পলিসি। আমাদের এখানে প্রকাশ্য পলিসি। আমাদের এখানে পলিসি হলো মোটামুটি, দেখেন ওখানে আর আমাদের পার্থক্যের কথা বলি, মানে যখন হয় কি, যখন নাকি আইন বিচার এগুলো কাজ না করে, তখন আপনি অন্য কোনো জায়গায় কোনো নিয়ম নীতি খুঁজে পাবেন না। আমাদের গণমাধ্যমগুলো সবগুলো গণমাধ্যমের মালিক কারা? তাদের ব্যবসায়ী। তাদের কিন্তু গণমাধ্যমের বাইরেও অন্য ব্যবসা আছে। তো যেহেতু তাদের অন্য অন্য ব্যবসা আছে, তাদের সেই ব্যবসাগুলো তারা সরকারের সঙ্গে যুদ্ধ করে করতে পারবে না। যে কারণে আমাদের গণমাধ্যমগুলো সবসময় সরকারের তোষণ করে, কারণ তাকে তো ব্যবসাটা করতে হবে। তো এখন তার অনেক ব্যবসা, অনেকের গার্মেন্টসের ব্যবসা, অনেকে জমির ব্যবসা, মাটির ব্যবসা, অনেক ব্যবসা, এবং এই সমস্ত ব্যবসার মধ্যে নানা ধরনের জটিলতাও কিন্তু আছে। আর সরকার চাইলে জটিলতা না থাকলেও তাদেরকে বিপদে ফেলতে পারে। যে কারণে কোনো মানে গণমাধ্যমে সরকারের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে চায় না। তো এখন আপনি বলবেন যে এখন তো কোনো সরকারের কোনো নাই, সরকার যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু সব গণমাধ্যমই তোষণ করতেছে। দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এর তো তেমন কোনো ক্ষমতাও নাই, তাও দেখবেন কোনো একটা গণমাধ্যম আপনি বের করতে পারবেন না যা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের নানা অপকর্ম, অযোগ্যতা, অনিয়মের কোনো সমালোচনা করে। কেউ করে না, সবাই তাকে হ্যাপি রাখার চেষ্টা করছে। এখন নির্বাচনের সামনে এসে তারা নিজেদের মতো করে একটা হিসাব করছে যে কে ক্ষমতায় যেতে পারে, কাছাকাছি কে ক্ষমতার কাছাকাছি। যাদেরকে মনে করে যে এরা ক্ষমতায় যাবে, তারা তাদেরকে তোষণ করবে, তাদের জন্য তারা উঠে পড়ে লাগবে। এখন যতই দিন যাবে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যদি মনে করেন বিএনপি, এখন ধরেন বিএনপি মাঝখানে মনে হলো যখন তারেক রহমান আসলো, তখন তারেক রহমানকে নিয়ে একটা জোয়ার হয়ে গেল সব গণমাধ্যম। কিন্তু আপনি দেখেন কিছুদিন আগে তারেক রহমান একটা 5 তারকা হোটেলে সাংবাদিকদের নিয়ে আলোচনা করলেন, এমন কোনো মিডিয়া নাই সেখানে যায় নাই। করুক না, শফিকুর রহমান একটা অসুবিধা করতো, যেত না। আবার যদি আপনি এখন যদি মনে হয় যে না জামাতের অবস্থা একটু ভালো হয়ে গেছে, জামাতের শফিকুর রহমান একটা সম্মেলন করবে, সবাই যাবে সেখানে, কারণ জামাতের অবস্থা ভালো হয়ে গেছে। এটা হলো কি গণমাধ্যমগুলির ক্যারেক্টার। আমাদের গণমাধ্যমগুলির মতো 6 to 6 মনে করেন, আপনি নিজেও গণমাধ্যমে আছেন, আমিও সাংবাদিকতাই করছি গত 3.5 দশক ধরে। আমার অভিজ্ঞতা হলো গণমাধ্যম এবং ব্যবসায়ী এই দুইটা শ্রেণীর মতো চরিত্রহীন আর কোনো সেক্টর এই দেশে নাই। ব্যবসায়ীরা চরিত্রহীন সবাই না তো, সবাই বলে নাই। আমি তো বললাম তো, আমার অভিজ্ঞতা বলতেছেন, মানে বড় আমার অভিজ্ঞতা আমি বললাম তো আপনাকে, আগেই তো বললাম যে এই সরকারের সমালোচনাকে একটা গণমাধ্যম দেখান তো, এত বড় গণমাধ্যম যে নাকি হাসিনা সরকারের সঙ্গে যুদ্ধ করে টিকে আসলে প্রথম আলো, ডেইলি স্টার, এদের কণ্ঠে কোনো এই সরকারের কোনো সমালোচনা পাবেন না তো। এই সরকারকে সমালোচনা করার মতো কিছুই করে নাই। কাজে এগুলি বইলে ভাই লাভ নাই। আপনি দেখেন এই যে আদম মাটির ব্যবসায়ী বলেন আপনার, অথবা জমির ব্যবসায়ী, অথবা আপনার এই যে গার্মেন্ট ব্যবসায়ী বলে নাই শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাব, মৃত্যুর পরেও তার সঙ্গে থাকবে। এটা তো একটা অনইসলামিক কাজ। একটা নারীর সঙ্গে আপনি মৃত্যুর পরে কেমন থাকবেন? তো যাই হোক, সে কইছে তাও থাকবে। আর প্রথমত, দ্বিতীয়ত, পঞ্চমত, 100তম মতো সবভাবে তো তার সঙ্গে। এরা কই সব তো ডিগবাজি বেরিয়ে এই গভর্নমেন্টের সঙ্গে আসছে। নতুন যে গভর্নমেন্ট আসবে সবাই তার সঙ্গে যাবে। ইন্টারেস্টিং হলো ওদের চরিত্র নাই, সরকারের চরিত্রটা কোথায় থাকলো? সরকার ওদের বললো আয় ভাই বুকে আয়, সবাই বলে আয় ভাই বুকে আয়, কারণ বুকে নিলেই কিছু পাওয়া যায়। আগামীতে যারা গভর্নমেন্টে যাবে তারাও যাবে। ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, এই যে বিএনপিকে আমরা বলতেছি যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে। বসুন্ধরায় বিএনপির লোকজন নাই, বিএনপিকে টিকা রাখার জন্য বসুন্ধরায় বিএনপি তার লোকজন করে বসায় নাই।
সাংবাদিকদের দিয়ে বসাইছে। বিএনপি লাইনে যারা সাংবাদিক নেতা, মূল নেতা, এই যে কাদের গনি চৌধুরী, গিয়াসউদ্দিন রিমন, এই যে হাসান হাফিজ, এগুলি বিএনপির লোক না? এগুলো নিয়ে বসুন্ধরা বসায় না বসুন্ধরাকে টিকে রাখার জন্য? তারেক রহমান জানে না এগুলো? জানে, কারণ তাদের কাছে, এই বিএনপির কাছেও বসুন্ধরা তারা চায়। কিন্তু চাইতে রে ভাই। এই অভিযোগ এগুলো তো কইয়া লাভ আছে জামাতের নাকি? বিরুদ্ধেও আছে, যে জামাতের লোকজন ভাই সবার বিরুদ্ধে, আমি তো বলছি একার বিরুদ্ধে নাই, সবার বিরুদ্ধে আছে। যেই দিন সরকারের পতন হয়েছে অগাস্টে, গত বছর 24 আগস্টে, সেই দিনই সব টিভির আলিকারা, সব মিডিয়ার মাথায় যে নিয়ে বিএনপি এবং জামাতের সাংবাদিকের যে বসে নাই, এটা কি যোগ্যতার কারণে বসছে নাকি দলীয় পরিচয় বসছে? বলেন আপনি। দলীয় পরিচয় বসছে, সিম্পল ভাই। মিডিয়াগুলো, মিডিয়ার মালিক যেখানে না বসছে, মিডিয়ার মালিকরা ডাকছে, ভাই আসেন আসেন। মালিকরা যে হাতে পায়ে ধরে বসাইছে, আপনার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো না, আচ্ছা ভাই আপনি আসেন। আবার সম্পাদক হন, আপনার সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো না, ভাই আপনি আসেন, আমার প্রতিষ্ঠানটারে বাঁচান। কেন? তার মানে আমি তো বললাম যে মিডিয়া, ওই পরিষ্কার কথাই, এবং ব্যবসায়ী, এদের ভাই কোনো চরিত্র নাই আমাদের দেশের। এখন আপনি বলছেন সব না, হ্যাঁ সব না, একজন, ওই একজনকে খুঁজে বাই করেন, দেখবেন যে আগামী গভর্নমেন্ট আবার সেও গেছে একই লাইনে। ওকে, তাদের জোটে আবার দুর্বল দলের প্রার্থীরাও আছে। এই অবস্থায় মানে জামাতের এই নির্বাচনের মাঠটাই বা কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং মাসুদ কামাল ভাইরে। আসলে আমরা অতীত জরিপ যদি দেখি, অতীত মানে ভোটের জরিপটা, তাহলে টপে আছে আওয়ামী লীগ আর বিএনপি। অতীত জরিপ, আমি অ্যাট প্রেজেন্ট বলছি না, অ্যাট প্রেজেন্টের মাঠের সিনারি আমরা জানি না, আর একটা ভোট হইলে বুঝবো। বাট প্রচলিত যে কথা আছে তাতে সবাই বলে যে জামাতের ভোট আগের চেয়ে বেড়েছে। ভোট বাড়া এক জিনিস, আর তাদের দলে লোক যোগ দেওয়া আর এক জিনিস। জামাত সিভিল মিলিটারি বলতে পারেন, রেজিমেন্টেড, সিস্টেম ফলো করে। এখন সিস্টেম ফলো করলে কতক্ষণ ব্যত্যয় হতে পারে। এই যাকে বললেন যে আটকায় রাখছে যে তুমি উইথড্র করো না, উইথড্র করো না মানে এটা একটা ব্যতিক্রম। তার মানে এখানেও যে অ্যাবসোলুট একটা নিয়মকানুন আছে তা না, কিছু ব্যত্যয় ঘটতেছে বা ঘটতে পারে। এখন জামাতের যাদেরকে জোটে নিছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে একটা। আপনি বিএনপি জোট একটা, জামাত জোট একটা। আপনি যদি বিএনপি জোটটা চিন্তা করেন তাহলে দেখবেন বিএনপি ছাড়া দলে অন্যান্য যে দলগুলো আছে জোট হিসাবে, তাদের দলের ভোট 2টা বাসে বললে শেষ হয়ে যায়, মানে ওই দলগুলোর। কিন্তু জামাতের সাথে যে জোটগুলো আছে তারা ইসলামী ফোর্স, প্রত্যেকেরই কিছু না কিছু ভোট আছে, সংখ্যা যে পরিমাণই হোক, অন্তত ওই 2 বাস না, কিছু ভোট আছে। সেই দিক থেকে বিবেচনা করলে যে জামাত এর ভোট কিছু বাড়ছে, তা এর ফলে তার জোটে যারা আছে তাদেরকে একটু গুরুত্ব তাদের দিতে হয়, কারণ আমি যেহেতু জোট বানাইছি। আর তৃতীয় বিষয় হলো জামাতের যে ভোটটা বাড়ছে সেটা হইলেই যে অন্য দলের প্রতি বিরূপ মনোভাব নিয়ে যদি তারে ভোট দেয়, অর্থাৎ তার ভোট তো ফিক্সড, সে বাড়তি ভোট পাইলে বিরূপ মানে প্রতিক্রিয়ার একটা ভোট ওখানে হতে পারে, এবং সেটার সম্ভাবনা যে নাই তা না। কেন আছে আমি বলি সেটা। আপনি যদি 2024-এর 5ই আগস্টের পরের সিনারিওটা দেখেন, 4 কোটি বা 5 কোটি নাকি তরুণ ভোটার আছে। 4.5 কোটি। 4.5 কোটি। 4.5 কোটি তরুণ ভোটারের ভিতরে আমি 50 লাখ বাদ দিয়ে দিলাম, আমি ধরে নিলাম আওয়ামী লীগেরও আছে এর ভিতরে কিছু 50 লাখ। বাকি 4 কোটি যে ভোটার, তারা কিন্তু আওয়ামী লীগ বাদে কাউকে দেখে নাই ক্ষমতায়, বিরোধী দল হিসাবে এদেরকে অ্যাক্টিভ পায় নাই এই জামাত আর বিএনপিকে। কিন্তু 5 আগস্টের পরে তাদের অ্যাকশনটা দেখছে যে এই 2টা দল কি করছে। তাহলে এই তরুণ ভোটার, তাদের কাছে তাজা ঘটনা হলো 24-এর ঘটনা, 24-এর জুলাই চেতনা। আর 71-এর যে চেতনা, 71 আমার মূল শক্তি, ওখান থেকে আমি দেশ পেয়েছি, তারপরে আমি সেখান থেকে স্বৈরাচার সরাইছি। এটা হলো স্বৈরাচার সরাইছে কারা? 2024-এ। সুতরাং 2024-এ যে স্বৈরাচারটা সরাইছে, সেই স্বৈরাচার যদি থাকতো এখনো ক্ষমতায়, তাহলে 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন পাইতো না, যারা আজকে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। 29-এ নির্বাচনে পরিষ্কার। সুতরাং এদের কাছে কঠিন ঋণী, তারা মানুক আর নাই মানুক। আপনি 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন পাইছেন এই এনসিপি যারা বানাইছে ছাত্র, তাদের মাধ্যমে। দায়িত্বশীল দল বলছে আমরা এগুলোর ভিতরে নাই, আবার সময়ের ব্যবধানে বলছে আমরা আন্দোলন করেছি। যদি আন্দোলন করেই থাকেন তাহলে এনসিপি যখন আওয়ামী লীগের শত্রু, তখন এনসিপি তো সব দলের বন্ধু হওয়ার কথা। সব দলের বন্ধু তারা হয়নি।
সুতরাং এই 4 কোটি ভোটার কিন্তু ওই অ্যাক্টিভিটিস দেখছে। আপনি নিশ্চিত করে ফলাফল কী হবে আমি জানি না, তো এই তরুণ যে ভোটার তারা চিন্তা করবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। এখন বলতে পারেন আমি জুলাই চেতনার পক্ষে, উনি জুলাই চেতনার পক্ষে, সব দলই জুলাই চেতনা, কিন্তু ভোটারের বিবেচনা আছে, সে যেখানে জাজমেন্ট নেবে যে জুলাই চেতনার পক্ষে কে, সেইখানে ভোট যাবে। এটা গেল একটা দিক। সেকেন্ড দিক আরেকটা মারাত্মক, যে দলে যেই থাকুক না কেন, আমি যে দলটা ফলো করি মনে করেন ফর এক্সাম্পল, কিন্তু আমার ছেলে একটা মারা গেছে আন্দোলনে, আমি যদি দেখি আমার এই দল এখন ওই কি বলে ফ্যাসিস্ট সরকারের দিকে টানে কিছুটা, আমি এই দলে বিলং করলেও মুখে কিছু বলবো না, ভোট তাকে দিব না। কারণ আমার সন্তান গেছে, সেটার ব্যথাটা আমি বুঝি, আমার দল বুঝবে না। আবার 30,000 40,000 আহত হয়েছে, তাদের নানা বা দাদা বা বাপ যারা ভোটার, তারাও চিন্তা করবে সে যে দলই বিলং করুক না কেন, যদি দেখে যে না ওই ফ্যাসিজমের পক্ষে তাদের অ্যাক্টিভিটিস, ভোট সেখানে দেবে না। এবং এই 30,000 আহত হওয়ার গার্জিয়ানরা, ওই 1400 নিহত তাদের গার্জিয়ানরা, এরা কিন্তু ব্যাপক প্রচারণা চালাবে যে জুলাই চেতনা ধারণ করে যারা, তারা যেন সামনে ক্ষমতায় আসে। সেক্ষেত্রে ভোট যদি কিঞ্চিত না, আমি 40-50% যদি সুন্দর হয়, আপনি নিশ্চিত থাকেন লড়াই হবে হাড্ডাহাড্ডি, কোনো ডাউট নাই। জি, ধন্যবাদ।